আপনাদের প্রচুর প্রশ্ন সাউন্ড প্রবলেম হচ্ছে কেন? আমি নিজেও বুঝতে পারছি না। একই সিস্টেমে কখনো ভালো হচ্ছে, কখনো খারাপ হচ্ছে। এটার মূল কারণ কি আমি এখনো অনুসন্ধান চালিয়ে খুঁজে বের করতে পারিনি। আমার সাউন্ড কার্ডেরও প্রবলেম থাকতে পারে সেটা নিয়ে আমি চেষ্টা করছিলাম। দর্শক আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর দিব। যদি আপনারা আমাকে একটু কমেন্ট করে বলেন যে আপনারা একদম ক্লিয়ার শুনতে পাচ্ছেন। কোন প্রবলেম হচ্ছে না এবং ভিডিও দেখতে পাচ্ছেন ক্লিয়ার, ওকে? আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার অপর পাশে আমার ইঞ্জিনিয়ার ছেলে। হ্যাঁ? আমার ইঞ্জিনিয়ার ছেলে সে সাউন্ড নিয়ে কাজ করছে। এখন তার কানের মধ্যে হেডফোন দেখা যাচ্ছে। সে অডিওকে ব্যালেন্স করার চেষ্টা করছে। আপনারা যখন বলছেন অল ক্লিয়ার তখন আমি শুরু করছি। কিন্তু পরবর্তী বলবেন সাউন্ড ঠিক না। তখন আমি কি বলব? ওকে, তাহলে আপনারা বলছেন অল ক্লিয়ার এবং আ সব ঠিক আছে। তাহলে কি বলছে? ওকে, ইন্দোনেশিয়া থেকে প্রিন্স। জি, আজকে আমাদের সবচেয়ে বড় খবর কি জানেন? ইরান সবগুলো ফ্রন্ট অ্যাক্টিভ করে দিয়েছে দখলদারদের বিরুদ্ধে। এক বড় মহাযুদ্ধের খেলা শুরু হয়ে গেছে। সেই মহাযুদ্ধের খবরগুলো দিব এখন আপনাদেরকে। যারা আমার পূর্বের দুটো ভিডিও দেখেছেন, তারা তো জেনেছেন। আমি সংক্ষিপ্ত সেখান থেকে একটু বলে মূল খবরে আসতে হবে, নতুবা যারা এই মুহূর্তে খবর দেখছেন তারা আগের খবরটির আপডেট না জানলে কিছু বুঝবেন না। ১ম খবরটি হলো ইরান হুঁশিয়ারি দিয়েছিল যদি ইসরায়েল লেবাননের বৈরুতে কোনো হামলা করে, সেক্ষেত্রে ইরান এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে বা ইসরায়েলকে শিক্ষা দেবে। এর পরপরই আমরা দেখলাম যে মিস্টার ট্রাম্প নেতানিয়াহুকে ফোন করে লেবাননে হামলা বন্ধ করতে বলেছিলেন। আমরা দেখলাম কয়েকদিন যুদ্ধ বন্ধ রেখেছিল কিন্তু লেবাননের দক্ষিণে ঠিকই হামলা করছিল, বৈরুতে করেনি। গতকালকে সকালে হঠাৎ করে ইসরায়েল লেবাননের বৈরুতে বড় আক্রমণ শুরু করলে কয়েক ঘন্টার মধ্যে পাল্টা জবাব শুরু করে ইরান। যেহেতু ইরান এই ঘোষণা দিয়েছিল তারা। আমেরিকা এবং ইসরায়েল মনে করেছিল যে ইরান এই কাজটি করবে না। হয়তো হুমকি-ধুমকি দিচ্ছে, দিয়ে চুপচাপ থাকবে। আমাদের কাজ আমরা করি। অথবা ইসরায়েল মনে করছিল যে আমরা হামলাটা করি যাতে ইরান আমাদের সাথে লড়াইতে নেমে পড়ে আবার একটা যুদ্ধ শুরু করি। কারণ ইসরায়েল এই যুদ্ধটা চাচ্ছিল। চাচ্ছিল না ইরান এবং আমেরিকা। ব্যাস খেপে গেল ইরান। ইরান বড় আকারে দখলদার দেশটির মধ্যে বড় আক্রমণ শুরু করে মিসাইলের মাধ্যমে। ১ম দফায় তারা অ্যাটাক করে আশদোদ, আশকলন, হাইফা এবং আরো কয়েকটি শহরে। তারপর ডোনাল্ড ট্রাম্প ইরানকে বলে আর আক্রমণ যেন না করে। কারণ ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে নিষেধ করবে যেন এই যুদ্ধটা না ছড়ায়। অর্থাৎ আমেরিকার বক্তব্য হলো তারা চায় স্থায়ী শান্তি। দুপক্ষ যেন আর যুদ্ধ না করে। দুপক্ষের জন্য তিনি বলেন যে তোমরা এবার থামো। আমরা একটা শান্তির জন্য আলোচনায় আছি। তো ডোনাল্ড ট্রাম্প এই বক্তব্যটি আবার নেতানিয়াহুকে দিয়ে বলেন, ইরান যা করছে করছে। তুমি আর লেবাননে হামলা করবে না, ইরানে পাল্টা জবাবও দিবে না। ব্রেক। ২ থেকে ২.৫ ঘন্টা বা ৩ ঘন্টা পর ইসরায়েল ইরানের ভেতরে বড় আকারে আক্রমণ করে। তারা কয়েকটি ইউনিভার্সিটির গবেষণা কেন্দ্রে অ্যাটাক করে। তারা পেট্রোকেমিক্যাল কারখানায় অ্যাটাক করে। তারা ইরানের মিলিটারি কয়েকটি ডিপার্টমেন্টকে টার্গেট করে আক্রমণ করে। বাস লেগে গেল যুদ্ধ। এর পরপরই ইরান দ্বিতীয় ওয়েভে আবার আক্রমণ শুরু করে। ইরান হাইফা, কিরাত সামুনা, আশদোদ, আশকলন এবং নেভাত্তাম পাশাপাশি তারা আক্রমণ করে বেন গরিয়ন বিমানবন্দরে। একটার পর একটা মিসাইল যখন আসছিল ইরানের উপর থেকে দখলদার দেশটিকে টার্গেট করে, তখন যে দেশগুলো পার হয়ে আসছিল প্রত্যেকটা দেশে উৎসবের একটা পরিবেশ তৈরি হয়। পুরো ইরানিরা রাস্তায় নেমে আসে। কারণ ইরান তার লেবানিজ ভাইদের জন্য এই আঘাতটা করেছে। মানুষ রাস্তায় নেমে ইরানের উৎসব শুরু করে। এটা হলো আজকের ১ম দিককার আপডেট। এখনকার আপডেটটা কি? ইরান এতদিন আমরা দেখেছি যে লেবাননের সাথে বা হিজবুল্লাহর সাথে আইডিএফ এর লড়াই চলছিল। ইরান কৌশলগতভাবে চুপ ছিল। যখন লেবাননের উপর বড় আক্রমণ করছে তখন ইরান হুমকি দিল, মাঠে নামল। কিন্তু বিগত সময়ে আমরা দেখলাম গত ৪০ দিনের যুদ্ধে হুতিদেরকে রিজার্ভে রেখেছিল ইরান। মাঝখানে শুধু একদিন হুতিরা মাঠে নেমেছিল। এরপর আবার ইরান তাদেরকে বলছে তোমরা আবার ঘরে ফিরে যাও। কারণ তোমাদের শক্তিটা জমা রাখো, রিজার্ভে রাখো। এটা আমাদের
পরবর্তী কাজে লাগবে। যখন ইরান নিজ থেকেই ইসরায়েলে প্রথম অ্যাটাক করলো এবং ইসরায়েল পাল্টা জবাব দিল এবং ইরান পরবর্তী অ্যাটাকে তাদের পেট্রোকেমিক্যাল, ওরা ওদের পেট্রোকেমিক্যাল হাইফার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাণিজ্যিক স্থাপনাকে টার্গেট করলো। শুধু তাই নয়, তারা রামাত ডেভিড বিমান ঘাঁটি, যেটা ইসরায়েলের গুরুত্বপূর্ণ একটি বিমান ঘাঁটি, সেটাকে উড়িয়ে দিল ইরান মিসাইল মেরে। ইরানের মিসাইলগুলো যখন যাচ্ছে, ফুটেজে দেখলাম, ভিডিওতে, মোটামুটি পুরো দেশের মধ্যে সাইরেন বাজছে, মানুষের মধ্যে আশঙ্কা, আতঙ্ক, ভয়, টেনশন শুরু হয়ে গেছে। সেনাবাহিনী সকল ইসরায়েলিদেরকে বলছে বাংকারে চলে যেতে, টানেলে চলে যেতে। মানুষ জুতো মোজা ফেলে যে যার মতো পেরেছে উঠে পড়ে বাংকারে দৌড়ে পালিয়েছে। এর পরই একটার পর একটা ওয়েভ আসা শুরু করছে মিসাইলের, ধাম 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 করে বিভিন্ন জায়গায় আশ্রয় পড়েছে। কিন্তু নেতানিয়াহুর দেশ বলেছে কি, আমরা ইন্টারসেপ্ট করেছি। কিন্তু সেখানকার মানুষ যারা ভিডিও ধারণ করেছে মোবাইলে, তারা দেখিয়েছে তাদের গুরুত্বপূর্ণ অনেক স্থানে মিসাইল হিট করেছে, যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল রামাত ডেভিড বিমান ঘাঁটি। পাশাপাশি তাদের বেনগোরিয়ান, সবচেয়ে বড় বিমান বন্দর, সেটাকে নিভাত্তামের কয়েকটি স্থানে হিট হয়েছে, সেখানে কিন্তু নিউক্লিয়ার আছে। পাশাপাশি হাইফা, যে হাইফা দখলদার দেশটির সবচেয়ে বড় বাণিজ্যিক নগরী, সেখানে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক স্থানে তেল গ্যাস যেখানে থাকে আশপাশে, কারণ ইরানের পেট্রোকেমিক্যাল কারখানা হিট করেছে তারা। ইরান ঠিক তার প্রতিশোধ সেভাবে নেওয়া শুরু করেছে। এইভাবে ইরান যখন উড়াদুরা মাই শুরু করছে, তখন আবারও ডোনাল্ড ট্রাম্প দুই পক্ষকে শান্ত থাকতে বলছেন। কিন্তু ট্রাম্পের এই বক্তব্য কেউ শুনছেন না। তার মানে ট্রাম্পের প্রয়োজন শেষ, নাকি ট্রাম্প অন্য খেলা খেলছে? এরই মধ্যে হুতি মাঠে নেমে যায় ইরানের পক্ষে, কারণ ইরান গ্রিন সিগন্যাল দিয়েছে, কারণ ইরানের একটা বিগ প্ল্যান আছে। সেই প্ল্যানটা কি আপনাদের বলবো। হুতিরা মাঠে নেমে যায়, হুতিরা সিরিজ মিসাইল মারে একটার পর একটা দখলদার দেশটিকে টার্গেট করে। সেই মিসাইলগুলো খুব বেশি ইন্টারসেপ্ট করতে পারে না, কিছু ইন্টারসেপ্ট হয়, কিছু টার্গেটে হিট করে। স্বয়ং প্রধানমন্ত্রী, স্বয়ং তার প্রতিরক্ষা মন্ত্রী সব বাংকারে গিয়ে আশ্রয় নেয়। ইরানের কোনো জনগণকে শুনছেন বাংকারে আশ্রয় নিতে? তারা আক্রমণ করলে সব সড়কে চলে আসে, রাজপথে চলে আসে, তারা মাঠে দাঁড়ায়, আর ওরা বাংকারে ঢোকে। এ থেকে বোঝা যায় না হাদিসের সেই কথাগুলো, যে ওরা পালাবে গাছের আড়ালে, পাথরের আড়াল, দেখেন মিলে কিনা। ওরা কিন্তু পাথরের আড়ালে, কারণ বাংকারগুলো তো সেরকমই। হাদিসের সবগুলো বিষয় মেলে কিনা দেখেন, সেদিকে যাচ্ছে সব। হুতিদের সিরিজ অ্যাটাকের পর দখলদাররা বুঝতে পারছে যে ইরান ভিন্ন কৌশলে নেমেছে। নেতানিয়াহু বুঝতে পারছেন ভিন্ন কৌশলে, জরুরি বৈঠকে বসেন এবং বৈঠক শেষে তারা ঘোষণা দেন এই যুদ্ধ আরো দীর্ঘ সময় চলবে, অর্থাৎ এটিকে ফাইনাল ম্যাচ হিসেবে নিতে চায় ইসরায়েল। ইরানও তাই। ইরান তো নিজেই শুরু করছে এবার। ইরান আটঘাট বেঁধে নেমেছে এবং ইরান আক্রমণের আগে তাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে সরিয়েছে, তাদের গুরুত্বপূর্ণ কি বলবো মিলিটারি ইকুইপমেন্ট সরিয়েছে, লঞ্চার গুলোকে, যেগুলো এতদিন বিভিন্ন জায়গায় ছিল, এগুলো সরিয়েছে। অর্থাৎ ইরান জানে শত্রুর টার্গেট কোথায় কোথায়, সেই জায়গাগুলোকে আগে নিরাপদ করে আক্রমণটা শুরু করেছে। তাই ইরানের ক্ষতিটা খুব কম হচ্ছে। পাশাপাশি হুতিরা এবার ঘোষণা দিয়েছে তারা বাবুল মান্দাব বন্ধ করে দেবে, ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে। এ দফায় তারা বন্ধ করছে ইসরায়েলের জন্য, বলছে যে এই বাবুল মান্দাবে ইসরায়েলের কোনো মালিকানাধীন রাষ্ট্রের বা ইহুদি কারো কোনো জাহাজ প্রবেশ করতে পারবে না। প্রয়োজনে সামনের দিনগুলোতে আমেরিকার জন্য বন্ধ করা হবে, যদি আমেরিকা ইসরায়েলের পক্ষে কোনো প্রকার ইসরায়েলকে কোনো সহযোগিতা করে। অর্থাৎ একদিকে হরমুজ বন্ধ হয়ে গেছে ইরানের কারণে, এবার নতুন করে বাবুল মান্দাব বন্ধ করে দিল। যুদ্ধটা এবার কোন দিকে নিচ্ছে খেয়াল করে। যদি বাবুল মান্দাব পুরোপুরি বন্ধ করে দেয়, তেলের বাজার উঠে যাবে আকাশে, এটাকে আর নামাতে পারবে না। খুব বিপদ সংকেত আমাদের সামনে আসছে, স্পষ্টভাবে বোঝা যাচ্ছে ইরান তার প্রত্যেকটা ফ্রন্টকে, তার যে প্রক্সি বাহিনীকে অ্যাক্টিভ করে দিয়েছে এবং এই যুদ্ধটা ইরান এবার খেলছে অন্য স্টাইলে। সেটা কি আপনাদের একটু স্মরণ করিয়ে দিচ্ছি। বলা হচ্ছে যে ইরান একদিক থেকে হিজবুল্লাহ, তারা তো আছে যুদ্ধে, টানা যুদ্ধ চলছে,
নাইম কাসেমকে, হিজবুল্লাহর প্রধানকে ইরান একটি কঠিন বার্তা পাঠিয়েছে এবং এই প্ল্যানটা ইরান যে অ্যাটাক করবে এটা নাইম কাসেমকে জানানো হয়েছে এবং হিজবুল্লাহকে তার দায়িত্ব বুঝিয়ে দিয়েছে ইরান কি করতে হবে। পাশাপাশি আজকে যে স্টেটমেন্ট দিয়েছে ইয়াহিয়া সারি, যিনি হুতিদের মুখপাত্র, সেই ব্রিগেডিয়ার অফিস জেনারেল, তিনি একটা দুর্দান্ত বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন শত্রুকে আমরা চারদিক থেকে এবার মারব, শত্রুকে, বুঝতে পারছেন, এবং বাবুল মান্তাব বন্ধের ঘোষণাও দিয়েছে। তার মানে ইসরায়েল এবার বড় রকম সংকটে পড়তে যাচ্ছে। আর একমাত্র ইসরায়েলকে নিষেধাজ্ঞা দেওয়ার পেছনে আমেরিকা লাফাতে পারবে না, কারণ ইসরায়েলকে বন্ধের পর আমেরিকা যদি বলে যে না বাবুল মান্দাব বন্ধ করতে পারবে না, তাহলে আমেরিকা কোণঠাসা হয়ে যাবে, কারণ এখানে দেশ হলো একটি, ইসরায়েল, তাদেরকে আটকানো হয়েছে, বাকিরা খেপবে না, কারণ দেশ একটি। আবারও বলছি, এটি হলো ইরানের খুব কৌশলী খেলা। পাশাপাশি হুতিদের মাঠে নামিয়েছে, কারণ হুতিরা একদিকে বাবুল মান্দাব বন্ধ করেছে, অন্যদিকে তারা সিরিজ মিসাইল মারছে দখলদার দেশটির মধ্যে। এবার নামবে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স। ইরান তো আছে, চতুর্মুখী পয়েন্ট থেকে এবার ইসরায়েলকে টার্গেট করবে এবং ইরান চাইছে এই যুদ্ধে যেন আমেরিকা না নেমে আসে। আমেরিকাকে খুব বেশি ঘাটবে না এবার ইরান। ইরান বলছে যে ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো যে আসছে ইরানে আক্রমণ করতে, তাদের রিফুয়েলিং ট্যাঙ্কারগুলো কারা দিচ্ছে? ইসরায়েল থেকে যে বিমানগুলো আসছে 2-2.5 হাজার কিলোমিটার অতিক্রম করে আক্রমণ করতে, আকাশে এগুলোকে তেল দিচ্ছে কারা? আমরা সেটা মনিটর করছি। দিচ্ছে তো মধ্যপ্রাচ্যের কোনো দেশ, তাই তো? এই মধ্যপ্রাচ্যের দেশে কে আছে? মার্কিন ঘাঁটি, মার্কিন রিফুয়েলিং ট্যাঙ্কার। ইরান আমেরিকাকে বলছে যে বি কেয়ারফুল, তুমি যদি কোনো প্রকার ওদেরকে সাহায্য করো তেল দিয়ে, অস্ত্র দিয়ে, বা তোমার রাডার দিয়ে, বা তোমার প্রযুক্তি ব্যবহার করে, বা তোমার থার্ড প্যাট্রিয়ট ব্যবহার করে, বা তুমি যদি আমার কোনো মিসাইল ইন্টারসেপ্ট করো, আমি ধরে নেব তুমি আমার সাথে যুদ্ধে জড়িয়ে গেছো। বুঝতে পারছেন? ইরান আমেরিকাকে বলছে যে তুমি বলছো, মানে আমেরিকা বারবার বলছে এই যুদ্ধের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই এবং এটা ইসরায়েলের বিষয়, এটা এখানে তারা নাই, বরং ইসরায়েলকে আমরা নিষেধ করছি। আমেরিকা বলছে এখানে আমেরিকার কোনো সম্পৃক্ততা নেই। ইরান বলছে আমেরিকাকে ওকে ধরে নিতে চাই, তোমার সম্পৃক্ততা নাই, কিন্তু আমাদের কাছে তথ্য প্রমাণ বলে তোমার সম্পৃক্ততা আছে। তোমার সেন্ট্রাল কমান্ড ইসরায়েলের সেন্ট্রাল কমান্ডের সাথে যোগাযোগে আছে এবং ইসরায়েলের গণমাধ্যমগুলো বলছে আমেরিকার অনুমতি নেওয়া হয়েছে হামলার আগে। সব রকম তথ্য প্রমাণ বলে আমেরিকার অনুমতি ছাড়া ইসরায়েল আক্রমণ করেনি। আর মধ্যপ্রাচ্যে তো মরে গেলেও ইসরায়েল আমেরিকার অনুমতি ছাড়া একটা পাদর দেবে না, কারণ আমেরিকা ইসরায়েলের ভেতরে ওই আন্ডারস্ট্যান্ডিংটা বা যুদ্ধক্ষেত্রের কৌশলটা সবাই জানে, এটা তো নতুন বিষয় না। তো ইরান বলছে যদি আমি প্রমাণ পাই তুমি তাকে তেল দিয়েছো আকাশে রিফুয়েলিং ট্যাঙ্কার দিয়ে, যদি শুনি আমার কাছে প্রমাণ হয় তুমি আমার কোনো মিসাইল ইন্টারসেপ্ট করেছো, বা যদি তোমার কোনো বাহিনী এই যুদ্ধে জড়িয়ে পড়ে, কোনো অ্যাটাক আসে আমাদের ভূমিতে, মধ্যপ্রাচ্যে তোমার যে কটা ঘাঁটি আছে বাকি অবশিষ্ট একটাও থাকবে না। আমরা ফাইনাল ম্যাচে নেমে গেছি, আমরা ছাড়বো না। ইরানের পররাষ্ট্র মুখপাত্র বলছেন আমেরিকার সকল বিষয় জানে এবং জেনেই ইসরায়েলকে দিয়ে কাজটি করছে। তারপরও আমরা আমেরিকাকে সতর্ক করতে চাই, যদি আমেরিকা আলোচনার টেবিলের সমাধান খুঁজতে চায় আমেরিকা দূরে থাকুক। তার মানে ইরান চাইছে এখন ইসরায়েলের সাথে ম্যাচটা খেলতে আমেরিকাকে দূরিয়ে রেখে। এটা হলো ইরানের একটা কৌশল। অর্থাৎ আমেরিকা ইরানের সাথে আলোচনার টেবিলে যেহেতু আছে, তারা দূরে থাকুক, আমেরিকা আমেরিকার জায়গায় থাকুক। ইসরায়েলকে এবার দোলে মুচড়ে দিতে চায় ইরান, কারণ এরা এত বেশি যুদ্ধপ্রিয় হয়ে গেছে, এরা কখনো গাজাতে হিট করছে, এখনো গাজা হিট করছে, লেবাননে মারছে, ইরানে মারছে, সিরিয়াতে মারছে, যখন যাকে খুশি তাকে মারছে, একমাত্র আমেরিকার শক্তিতে পোদ্দারি করতে গিয়ে। ইরান বলছে তোর কত শক্তি আছে এবার একটু দেখতে চাই, আয় তুই আমার সাথে মুখোমুখি একা লড়, তুই তোর বাবাকে নিয়ে আসিস কেন সবসময়, আমি তোর সাথে আসছি, তুই আমার সাথে লড়, তুই তোর প্রক্সি ইউজ করতেছিস না, আমিও আমার প্রক্সি ইউজ করতেছি, আয় খেল। ইরান এইভাবে এখন খেলাটা শুরু করছে। ইরান চাচ্ছে এই লড়াইতে আমেরিকা যেন না থাকে, আরবরা যেন না থাকে। ইরান আরবদেরকে মারতে চায় না, কিন্তু আমেরিকা জড়ানোর সঙ্গে সঙ্গে আরবরা মারটা খাবে, কারণ আমেরিকা তো অ্যাটাকগুলো আরবের ভিতর থেকেই করবে, ঘাঁটিগুলো সেখানে। ইতিমধ্যে সৌদি আরবের 2টো ঘাঁটিতে অ্যাটাক হয়েছে, জর্দানেও অ্যাটাক হয়ে গেছে ইরানের পক্ষ থেকে, কারণ সেখান থেকে জর্দানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ ইরানের মিসাইল ইন্টারসেপ্ট করছে, ইসরায়েলের বিরুদ্ধে যেগুলো মেরেছে, ইসরায়েলের গুলো ইন্টারসেপ্ট করে না। কত বড় বদমাস! এবং আরবের ভেতরে এই বদমাশগুলো অনেক আছে, নাম না বলি। ইরান এখন যেই ফাইনাল রাউন্ড মাঠে নেমেছে, সেটা হলো ওদের সাথে একদম ফাইনাল ম্যাচ খেলবে।
হয় তুই টিকবি নাহলে আমি টিকবো, একটা শেষ হয়ে যাবে, দুটো থাকতে পারবে না মধ্যপ্রাচ্যে। এখন আমরা দেখব যে আমেরিকা কতক্ষণ চুপচাপ থাকবে, কারণ ইসরায়েল যখন ভালো ধোলাই খাবে আমেরিকা বসে থাকবে না, আমেরিকা নেমে পড়বে। কিন্তু মজার বিষয় হলো আমেরিকা মিত্র পাবে না, ইউরোপও আসবে না, ন্যাটো আসবে না। সেই খেলাটা এখন খুব ভালো লেভেলে চলছে। দর্শক, আরো অনেকগুলো খবর আছে, আমরা রাত 11টা লাইভে আবার আসবো, তখন ইনশাআল্লাহ আপনাদের সেই খবরগুলো দেওয়ার চেষ্টা করব। কারণ ইরান এখন যে খেলাটা খেলতে চায় সেটা হলো ওদেরকে একটা কঠিন শিক্ষা দিয়ে যুদ্ধের স্বাদ মিটিয়ে দিতে। আমরা দেখি ইরান সেটা পারবে কিনা। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ইরান যুদ্ধের আজকে 100তম দিন। যে ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে প্রথম 5 ঘন্টার ভিতরেই আমি ইরান দখল করে নিব, একদম প্রথমেই ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ ঊর্ধ্বতন অনেক নেতাকে হত্যা করেছে, এবং তারপর তারা মনে করেছিল যে জনগণ রাস্তায় নেমে আসবে এবং সরকার পরিবর্তন করবে এবং নতুন মার্কিন সমর্থিত সরকার বসবে, যারা আমেরিকা এবং ইসরায়েলের কথায় উঠবে বসবে, তাদের কথাই শুনবে, তারা যা শিখায় যা করায় তাই শিখবে তাই করবে। কিন্তু কি হলো, যুদ্ধের 100তম দিন পার হয়ে গেল এবং এই 100তম দিনে আবারও নতুন করে যুদ্ধ শুরু হলো। কোনো যুদ্ধবিরতি কিছুই আর কার্যকর রইল না। আসলে যুদ্ধবিরতি এমনিতেও ছিল না, কিন্তু আপনারা তো জানেন যে ডোনাল্ড ট্রাম্পের কথায় কোনো মিল নাই। সে এখন এক কথা বলে একটু পর আরেক কথা বলে। তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করে যে তুমি কেন এখন এই কথা বলো, তখন ওই কথা বলো, মানে তোমার কেন ডিসিশন চেঞ্জ হয়? উনি হেসে বলেন যে আমি তো এমনই, আর তাছাড়া অনেক সময় আস্তে সিচুয়েশন চেঞ্জ হয়, সকালে মনে করি যে একটা, কিন্তু পরিস্থিতির কারণে হয়তো বিকালে আর একটা সিদ্ধান্ত হয়ে যায়। তাহলে দেখুন যে তারাও কতটা মানে দোটানায় আছে এবং কতটা কনফিউজড তারা ইরান যুদ্ধে গিয়ে। এখন এই গত রাতে ইরান অনেকগুলো মিসাইল ছুড়ে মেরেছে। আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি, সিএনএন, আল জাজিরাতে দেখেছি আমরা, যে ঝাঁকে ঝাঁকে মিসাইল ইসরায়েলের দক্ষিণাঞ্চলের দিকে যাচ্ছে, দক্ষিণ পশ্চিমাঞ্চল, যেখানে লড়াই করতেছে হিজবুল্লাহর সঙ্গে। এবং লেবানন একটি শান্তিপ্রিয় দেশ, সেই লেবাননে ইসরায়েল যা করতেছে, ইসরায়েলের কিন্তু শত্রু লাগবেই, রক্ত পিপাসা মেটাতে হবে। গাজায় ৭২,০০০ মানুষকে মেরেছে, ৭২,০০০। এই আমাদের এই আধুনিক যুগে, যেখানে আমরা মানবাধিকারের কথা বলি, যেখানে আমরা সাম্যের কথা বলি, সেখানে ৭২,০০০ মানুষ মারছে, সমস্ত পৃথিবী নীরব। এখন ওইটা শেষ, ওইটা কারো অবশিষ্ট নাই, যা আছে এগুলো হাড্ডি কঙ্কাল সার। আর এখন ধরছে লেবাননের, শুধু শুধু লেবাননে। মনে করেন আপনারকে বললো যে তুমি 24 ঘন্টার ভিতরে তোমার বাসা ত্যাগ করো, কই যাবেন আপনি? কোথায় থাকবেন? কে জায়গা দিবে? এরকম বলে আর হামলা চালায়। তো আমেরিকা এই যুদ্ধবিরতি ঘোষণা করার পরেও কিন্তু আমেরিকা বিভিন্ন জায়গায় টুকটাক হামলা চালায়। যেমন আমেরিকা ক্যাশ আইল্যান্ডে হামলা চালিয়েছে গত পরশুদিন। আবার আমেরিকা বিভিন্ন ইরানি জাহাজে বিভিন্ন ছোটখাটো হামলা চালায়। আমেরিকা এখনো ওই হরমুজ আটকে রাখছে। এই যে মুখে বলতেছে যে হরমুজ ছেড়ে দিবে, এই করবে, সে করবে। আরে বাবা, যুদ্ধবিরতি চলতেছে, আলোচনা চলতেছে, কিন্তু দোষ দেয় ইরানকে, কিন্তু তারাও কিন্তু হরমুজ এখন আটকে রাখছে, যাতে ইরান কোনো তেল বিক্রি করতে না পারে। ট্রাম্প বলছিল যে হরমুজ আটকে রাখছি, এখন ইরান তেল বিক্রি করতে পারবে না, তাহলে ইরানের যে তেলের যে খনি থেকে তেল উপরে উপরে পড়বে। কিন্তু আজকে প্রায় 40 দিন হয়ে গেল, এখনো কিন্তু ওই তেল উপরে পড়তেছে না, এবং এই ট্রাম্প যা বলতেছে সবই মিথ্যা। যাই হোক, যুদ্ধ ফিরে আসি। এখন এই গত রাতে ইরান ঝাঁকে ঝাঁকে মিসাইল ইসরায়েলের দিকে মেরেছে। যদিও ইসরায়েল বলতেছে যে বেশিরভাগ মিসাইলই তারা ইন্টারসেপ্টর দিয়ে আকাশে ধ্বংস করে ফেলেছে, কিছু কিছু আঘাত এনেছে। এবং তারপরেই বিভিন্ন গণমাধ্যম তারা নিশ্চিত করলো যে ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে ফোন করে বলেছে যে তুমি ইরানে হামলা চালাবে না, আমরা দেখি আসলে কি করা যায়। কিন্তু দেখেন, ইসরায়েল এমন একটা দেশ, তারা কার কথা শোনে না। তারা সঙ্গে সঙ্গে আবার ইরানে গিয়ে হামলা চালিয়েছে। ইরানের তেহরান, ইস্পাহান, বিভিন্ন জায়গায় বড় বড় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। এবং যেহেতু ইরানে গণমাধ্যমের প্রবেশাধিকার সীমিত, কাজেই কয়জন মারা গেছে সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি, তবে বিকট শব্দ শোনা গিয়েছে, এটা নিশ্চিত। ইসরায়েল এমন একটা দেশ যারা পৃথিবীর কারো কথা শোনে না। এবং গতকালকের খবর যে খোদ ইসরায়েল নিজেই গোয়েন্দা লাগিয়েছে হোয়াইট হাউসে যে ট্রাম্প কি করতেছে, এবং এটা নিয়ে কিন্তু পেন্টাগন খুবই সতর্ক। এখন প্রশ্ন হচ্ছে যে ইসরায়েল আমেরিকা বন্ধু, ভাই ভাই, সেই ইসরায়েলের কেন আমেরিকার পিছনে গোয়েন্দা লাগাতে হচ্ছে? দেখুন, হচ্ছে ইসরায়েল, যারা নিজেদের স্বার্থে যে কিছু করতে পারে। অনেকে বলতেছেন যে এর আগে যে বিভিন্ন সময় যে মার্কিন প্রেসিডেন্টটা নিহত হয়েছেন, এর পিছনেও কিন্তু ইসরায়েলের হাত আছে বলে তারা। এখন ডোনাল্ড ট্রাম্প একটা চুক্তি করে যাবেন, ক্ষমতা থেকে যাওয়ার আগে সিদ্ধান্ত হয়েছে যে ইসরায়েল মানে আমেরিকা, আমেরিকা মানে ইসরায়েল, দুই দেশের সেনাবাহিনী দুই দেশের পক্ষে লড়বে এবং গোয়েন্দা তথ্যে সরাসরি অ্যাক্সেস পাবে, আদান প্রদান করতে পারবে। এই যখন অবস্থা, তখন ইসরায়েল গোয়েন্দা নিয়োগ করে মার্কিন আলোচকদের পিছনে
ইরানের সঙ্গে কি আলোচনা হচ্ছে পাকিস্তান সহ এগুলো জানার জন্য। কারণ ইসরায়েল কিন্তু এই যে ইরানের সঙ্গে আলোচনাটা মোটে কিন্তু পছন্দ করতেছে না। কারণ ইসরায়েলের কথা হচ্ছে যে আমি তো গ্রেটার ইসরায়েল করবো রে ভাই, আর গ্রেটার ইসরায়েল করতে হলে আমার একের পর এক দেশ লাগবে এবং আমাদের টার্গেট হবে নেক্সট কয়েক শত বছর। একটা মানুষের জন্য কিন্তু কয়েক শত বছর খুবই বড়, সে দিন বাঁচে না, কিন্তু ভূরাজনীতি বা রাষ্ট্রীয় যে কার্যক্রম এর জন্য কিন্তু 200, 400, 500 বছর কিছুই না। যেমন আমরা বলি না মুঘল আমল, ভাই মুঘল আমল 350 বছর চলতেছিল, 350 বছর ধরে মুঘল আমল চলছিল। এর ভিতরে কত মানুষ আসছে, কত মানুষ গেছে, অথচ আমরা কিন্তু ইতিহাস পড়লে কয়েক মিনিটে পড়ে ফেলে, একটু বিস্তারিত পড়লে কয়েক ঘন্টা লাগে, বা 350 বছর ছিল মুঘল আমল। তো ইসরায়েলের এই প্ল্যান আছে ফিলিস্তিন, তারপরে গাজা, পশ্চিম তীর, তারপরে মিশর, লেবানন, এমনকি আস্তে আস্তে সৌদি আরব, কাতার, কুয়েত সব দখল করবে। এই যে আজকে আরবরা মনে করে যে আমরা চুক্তি করছি ইসরায়েলের সঙ্গে, ইসরায়েল আমাদের বন্ধু হয়ে গেছে, যেমন ওই যে সংযুক্ত আরব আমিরাত, তারপরে বাহরাইন, এরা যে আব্রাহাম অ্যাকর্ডে সাইন করছে, মনে করছে যে ইসরায়েল আমাদের বন্ধু হয়ে গেছে। কিন্তু ইসরায়েল তো বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চায়। ইসরায়েল আস্তে আস্তে ফিলিস্তিনিদেরকে তাদের ভূমি থেকে উচ্ছেদ করে সেখানে তারা নতুন করে বসতি স্থাপন করে, এবং সেই বসতি স্থাপন করে তারা লোক ভর্তি করার জন্য ইন্ডিয়া থেকে পর্যন্ত লোক নিয়ে যায়। তো দেখুন আপনি, ওদের দেশে কিন্তু এত মানুষ নাই, সেই ওরা নতুন নতুন করে বসতি স্থাপন করে ফিলিস্তিনিদেরকে জোর করে তাড়াইয়া দেয়, মেরে ধরে জোর করে বের করে দেয়। এমনকি একজন ফিলিস্তিনি মারা গেছে, তাকে কবর দিবে, সেখানে কবর দিতে দেয় না, বলে যে না এখানে কবর দিতে পারবা না, এই জমি আমাদের, আমরা নিয়ে নিব, আজব কালক, তোমরা কবর অন্য জায়গায় দাও। পরে অনেক কষ্ট করে কোন জায়গায় নিয়ে কবর দিছে, নিজেদের জায়গায় নিজে থাকতে পারে না। এই তো আস্তে আস্তে ইসরায়েলের পরিকল্পনা হচ্ছে যে আশেপাশের সকল অঞ্চলকে গ্রাস করবে, সেটা আজকে না হোক, কালকে না হোক, অন্তত 100 বছর পর, 200 বছর পরে করবে। এটা বৃহত্তর প্ল্যান আছে। তারা কেন আমেরিকার কথা শুনবে? আজকে চুক্তি, যুদ্ধবিরতি, এই বিভিন্ন কথা চলতেছে, যুদ্ধের 100 দিন। আপনারা দেখেছেন যে ইসরায়েল একটা কথা মেনেছে। তাহলে ইরান কোন ভরসা আলোচনা করবে? কোন ভরসায় ইরান আমেরিকার সঙ্গে আলোচনায় বসবে? আলোচনায় বসার পর থেকে ইসরায়েল তো কোনো কথাই মানতেছে না। ইসরায়েল শুধু আমেরিকার কথায় ইরানের উপর হামলা বন্ধ করছে, কিন্তু লেবাননের নির্বিচারে মানুষকে মেরে চলেছে। এখন দেখুন, হিজবুল্লাহ হচ্ছে ইরানের বন্ধু, এবং বিপদে আপদে হিজবুল্লাহ ইরানকে হেল্প করে ইরানের পক্ষে থাকে। ওইদিকে ইয়ামেনে আছে হুতি বিদ্রোহীরা, তারাও ইরানের পক্ষে থাকে, এদেরকে বলে ইরানের প্রক্সি। এখন লেবাননে হিজবুল্লাহদের উপর এত হামলা চলতেছে, যদিও হিজবুল্লাহরা পাল্টা হামলা করতেছে, এবং এই লেবাননে কিন্তু অনেক ইসরায়েলি সেনা হতাহত হয়েছে। এটা আবার ইসরায়েল গোপন করে। ইসরায়েলের যদি কোনো সেনা মারা যায়, ইসরায়েল এটা বলে না, কারণ বললে হয়তো পাবলিক ক্ষিপ্ত হতে পারে, যে তোমরা যুদ্ধ করতে গিয়ে আমাদের সেনা মারা যায়, যাতে ইসরায়েল জনগণ না জানে, এই জন্য তারা গোপন করে। কিন্তু দক্ষিণ লেবাননেও ইসরায়েল খুব একটা ভালো অবস্থানে নাই, সেখানে হিজবুল্লাহরা ভালো ফাইট করতেছে, কিন্তু নিরীহ মানুষজন প্রচুর মরতেছে উপর থেকে বোমা বর্ষণের কারণে। ইসরায়েলের সেনাবাহিনী কিন্তু ফেস টু ফেস যুদ্ধ করতে পারে না, উপর থেকে বোমা মারে, ওইটাই পারে ওরা, এবং ওটা ওরা ভালো করে। এবং ক্ষেপণাস্ত্রের যে ওয়ার হেডে যে বিস্ফোরক থাকে, ওটা অনেক শক্তিশালী, ওটা তোমার কিছু ধ্বংস হয়ে যায়। এখন ইরান চিন্তা করলো যে আমাদের সঙ্গে চুক্তি হয়েছে বা আমাদের সঙ্গে যুদ্ধবিরতি হয়েছে, আমাদের ভূখণ্ডে আমেরিকা বা ইসরায়েল কেউ আক্রমণ করতে পারতেছে না, কিন্তু হিজবুল্লাহদের উপর যেভাবে নির্বিচারে হামলা চলতেছে, লেবাননে নিরীহ মানুষ মারা যাচ্ছে, এখন যদি আমরা চুপ করে থাকি তাহলে তো এটা একটা বেমানি হয়ে গেল। আমরা চুক্তি করব, শান্তিতে থাকবো, আর আস্তে আস্তে হিজবুল্লাহরা ধ্বংস হবে। এগুলো কিন্তু আমেরিকার এক ধরনের চাল, যে আস্তে আস্তে ধরি। কারণ আমেরিকার প্ল্যান তো সাকসেস হয় নাই। আমেরিকা চেয়েছিল ভেনিজুয়েলার মতো মাদুরাকে যেমন সরিয়ে দিয়েছে, এমন করে এক রাতেই সব শেষ হবে, কিন্তু এইভাবে যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, ইরান টিকে যাবে, এবং এইভাবে এখন পর্যন্ত চলবে। হরমুজ বন্ধ আছে আজকে 100 দিন, এটা কখনোই আমেরিকা স্বপ্নেও ভাবেনি। এখন এটা হয়েছে। এখন ইসরায়েলের কথা হচ্ছে যে কোনো চুক্তি নাই, তোমার ইরানকে ধ্বংস করতেই হবে, কারণ এই অঞ্চলে প্রত্যেকটা দেশ আমার বসতা স্বীকার করেছে, শুধু ইরান ছাড়া। কাজেই ইরানকে ধরতেই হবে। এই ইরান থাকলে কখনোই আমরা শান্তি পাবো না, আমরা যা খুশি তা করতে পারবো না। কিন্তু আমেরিকার যেহেতু বিশ্ব শান্তির কথা ভাবতে হয়, বিশ্ব দেশের কথা ভাবতে হয়, কাজে আমেরিকা চাচ্ছে যে আপাতত যা হয়েছে একটা চুক্তি ইরানের সঙ্গে হোক, ভবিষ্যতে আবার আমরা নতুন প্ল্যান করবো। কিন্তু এটা আবার ইসরায়েল মানবে না, এবং ইসরায়েল কখনোই কিছু মানে না। এবং আপনারা সবাই জানেন যে যদি ইসরায়েলের উপর মার্কিন সাপোর্ট না থাকতো, তাহলে কিন্তু ইসরায়েল টিকতে পারতো না। ছোট দেশ, জনসংখ্যা মাত্র 70-80 লাখ, তারা কিভাবে টিকবে, তাই না? কিন্তু সবসময় আমেরিকা সাপোর্ট দিয়েই যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সমস্ত পৃথিবীতে যে বড় বড় ইহুদি লবিস্টরা আছে, তারা এতই প্রভাবশালী যে ইসরায়েলের বিরুদ্ধে গিয়ে কোনো মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতায় টিকে থাকা সম্ভব না। শুধু আমার জানা মতে নিকট অতীতে বারাক ওবামা, তিনি ইসরায়েলকে মনে মনে একেবারে পছন্দ করতেন না, কিন্তু যেহেতু তিনি প্রেসিডেন্ট,
কাজেই তিনি সীমিত আকারে তাও ইসরায়েলকে সমর্থন করতে বাধ্য হয়েছিলেন, সহায়তা দিতে বাধ্য হয়েছিলেন, কিন্তু মনে মনে তিনি পছন্দ করতেন না। আমার খেয়াল আছে একবার নেতানিয়াহু আসছিল আমেরিকাতে, তিনি বিভিন্ন মার্কিন নেতাদের সঙ্গে দেখা করেছেন, তিনি সংসদের স্পিকারের সঙ্গে দেখা করেছেন। তো পরে সাংবাদিকরা বারাক ওবামাকে প্রশ্ন করেছিল যে নেতানিয়াহু আসছে আপনি জানেন? বারাক ওবামা বলে জানি, আমার শেষকৃত্য অনুষ্ঠান যোগ দিতে আসছে, মানে মজা করে বলেছিলেন আর কি। এবং সেইবারই একবার প্রথম আমেরিকা তার ইতিহাসে প্রথম জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলে ইসরায়েলের বিরুদ্ধে ভোট দিয়েছিল। তো এই হচ্ছে কি অবস্থা। এখন ইসরায়েল এমন একটা দেশ যারা কারো কথা শোনে না, কারো কথা মানে না, সমস্ত পৃথিবীতে এই একটা দেশ, ছোট দেশ হয়েও সমস্ত বিশ্বের উপর ছড়ি ঘরায়, এবং এই আমেরিকা তা সুযোগ করে দেয়। এখন সমস্ত বিশ্ব চুপ করে দেয়, দেখতেছে, চীন দেখতেছে, রাশিয়া দেখতেছে যে দেখি তোরা কি করে, ইউরোপ দেখতেছে যে দেখি আমেরিকা কি করে। কিন্তু আজকে ইরান হামলা চালালো, অনেকগুলো মিসাইল মেরেছে, এবং জবাবে ইসরায়েলও অনেকগুলো বোমা মেরেছে, বিমান হামলা চালিয়েছে। তবে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যত ভালো বলে মনে করি তত ভালো নাও হতে পারে, কারণ ইসরায়েলের বিমানগুলো এসে হামলা চালিয়ে গেল, একটা বিমানকেও তারা ভর্তি করতে পারলো না। দেখা যাক কি হয়। ইরান হামলা চালিয়েছে, আবার ইসরায়েল হামলা চালিয়েছে। এখন যদি আবার আজকে রাতে ইরান অনেকগুলো ক্ষেপণাস্ত্র ইসরায়েল আবার মারে, তাহলে কিন্তু ফুল রেঞ্জে যুদ্ধ আবার শুরু হয়ে যাবে। কারণ ইসরায়েল যাই করুক না কেন, যত বাধ্যই হোক না কেন, যখন ইসরায়েল ফুল রেঞ্জে যুদ্ধ শুরু করবে, তখন আমেরিকার আবার ওই ইসরায়েলকে সাপোর্ট দিতে যাওয়া লাগবে। কারণ ইসরায়েলের বিরুদ্ধে গিয়ে কোনো মার্কিন প্রেসিডেন্ট টিকতে পারবেন না, এটা ট্রাম্প ভালো করেই জানে। এবং ট্রাম্পের এই পুনর্নির্বাচনের পিছনে ইসরায়েলি লবিস্টদের বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় আছে। একটা নির্বাচন করতে বহু টাকা খরচ, এটা পারবে কই, তাই না? তো এই হচ্ছে কি অবস্থা, আমরাও দেখি। তবে যাই হোক না কেন, ইরান কিন্তু কোনোদিন নতি স্বীকার করবে না, এবং এই ইরান আগের চাইতে অনেক শক্তিশালী, অনেক পরীক্ষিত, সোনা পুরে পুরে খাঁটি হয়, ইরানও খাঁটি হয়ে গিয়েছে, এবং এই যুদ্ধ চলতেই থাকবে, বিশ্ব অর্থনীতি ধ্বংস হতে থাকবে। যদি এই ইসরায়েল আবার হামলা চালায়, ইরান আবার হামলা চালায়, তাহলে কিন্তু ইরান এই মধ্যপ্রাচ্যের, যেমন এই ইরান ক্ষেপণাস্ত্র মারার পরে ইরানের যে IRGC, ইসলামিক রেভলিউশনারি কাকরস, তারা কিন্তু বলেছে যে যদি ইরানে পাল্টা হামলা চালানো হয়, তাহলে সমস্ত মধ্যপ্রাচ্যে আগুন জ্বলবে। এবং এই ভয়ে কিন্তু সিরিয়া এবং ইরাক অলরেডি তাদের আকাশ সীমা বন্ধ করে দিয়েছে, এবং খুব শীঘ্রই হয়তো এই কুয়েত, কাতার, আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব, এসব জায়গায় হয়তো ইরান পাল্টা হামলা করতে পারে। হয়তো সৌদি আরবে না করতে পারে, কাতারে না করতে পারে, হয়তো আবুধাবি, তারপরে শারজা, এসব জায়গায় করতে পারে, দুবাইতে করতে পারে, বাহরাইনে করতে পারে, কারণ এগুলো তো আবার ইসরায়েলের খুবই ক্লোজ। কাজেই ফুল রেঞ্জে আবার যুদ্ধ ব্যাপক হারে শুরু হয়ে যেতে পারে। কাজেই এখন দেখা যাক কি হয়। অলরেডি এক দফা হামলা হয়ে গিয়েছে এবং আমরা অপেক্ষায় আছি। আগামী 24 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদেরকে নতুন আপডেট আমি দিতেই থাকবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।